আচ্ছা, আমার হাতে দেখো তো এটা কি? পিসিবি। পিসিবির মিনিং ছিল প্রিন্টেড সার্কিট বোর্ড। আচ্ছা, একটা পিসিবির মধ্যে কিন্তু অনেকগুলো সেকশন থাকে। জি। আজকে আমরা জানবো যে পিসিবির মধ্যে যে সেকশনগুলো থাকে সেই পিসিবি দেখে আমরা কিভাবে বুঝবো যে এইটা কোন সেকশন, সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। জি। পিসিবির সেকশন দেখে তোমাকে চিনতে হবে যে কোনটা কোন আইসি, এটা কি কাজ করে। জি। আচ্ছা, এই দেখো ড্রয়িংয়ের মধ্যে আমি কিছু পিসিবির সেকশনের যে মেন সেকশনগুলি থাকে সেটা আমি এখানে তোমাদেরকে লিখে দিছি। এই যে দেখো, এখানে প্রথমে আমরা লিখছি পিসিবি মেন সেকশন নেম অ্যান্ড ওয়ার্কিং অর আইসি অ্যান্ড সেকশন ইন্ট্রোডিউস। অর্থাৎ এখানে দেখো কতগুলো সেকশন আছে। এই যে কন্ট্রোলিং সেকশন, পাওয়ার সেকশন, লাইট প্লাস গ্রাফিক সেকশন, অডিও সেকশন, নেটওয়ার্ক সেকশন, ওয়াইফাই প্লাস বিটি তৈল ব্লুটুথ সেকশন, চার্জিং সেকশন, স্টোরেজ সেকশন। এই সেকশনগুলি আছে, এই সেকশনগুলি তোমাদের দেখে চিনতে হবে না? একটা পিসিবি দেখে যদি তুমি বুঝতে না পারো যে এটা কোন সেকশন, তাহলে কিন্তু তোমার কাজ করতে প্রবলেম হবে, তাই না? তাইলে আজকে আমরা জানবো যে এই যে মাদারবোর্ডটা আছে এই মাদারবোর্ডের মধ্যে কোনটা কোন সেকশন। ঠিক আছে, এই সেকশনটা আমরা খুব সহজে কিভাবে বুঝবো, দেখেই যাতে আমরা বুঝতে পারি, আমরা সেটাই আজকে জানবো। আচ্ছা, আমরা প্রথমে 1 নাম্বার থেকে শুরু করবো। আমরা 1 নাম্বার এখানে কি রাখছি? কন্ট্রোলিং সেকশন। কন্ট্রোলিং সেকশন মানে সেটা আমরা এখন মনিটরে দেখব। এই যে মনিটরে সবাই খেয়াল করো, এই যে আমি যে মাদারবোর্ডটা এখানে ওপেন করে রাখছি, দেখো এখানে যে আইসিগুলো আছে, তোমার এখানে যে আইসিগুলো আছে এগুলোর যে সাইজ, তার চেয়ে সবচেয়ে বড় সাইজের আইসি এখানে যে এই দুইটা, ঠিক আছে দেখা যাচ্ছে। আচ্ছা, এইখানে যে দুইটা আইসি আছে এই আইসিটা কি তোমরা বলতে পারবা কি? এটা সিপিইউ। আচ্ছা ঠিক আছে, এটা সিপিইউ। দেখো এখানে ডায়াগ্রামের মধ্যে কি লেখা আছে? এখানে লেখা আছে চিপসেট, নিচে লেখা আছে এমটিকে 6769B। অর্থাৎ এইটা হলো তোমার যে সিপিইউ বলছো, এটা হলো সিপিইউ। আর চিপসেটও বলে, এটার আরও একটা নাম আছে, সেটা জানো? সেটা হলো মাস্টার, এটাকে মাস্টার আইসিও বলা হয়। আচ্ছা, সিপিইউর মিনিংসটা হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলতে সেটাই বুঝাইছে যে টোটাল যে মাদারবোর্ডটা আছে এই মাদারবোর্ডের মধ্যে যতগুলো আইসি আছে এটাকে বলবে কি, বাকি যে আইসিগুলো আছে সেটা হলো স্ল্যাব। যতগুলো স্ল্যাব আইসি আছে সবগুলো আইসি এই সিপিইউর মাধ্যমে কাজ করে। এটার থেকে কমান্ড দেওয়া হয় যে কখন কোন আইসিটা কখন কাজ করবে। অ্যাক্টিভ সিগন্যাল এটার থেকে যায়। তাহলে টোটাল মাদারবোর্ডের মধ্যে যত আইসি আছে সব কিছু সিপিইউ থেকে কন্ট্রোল করা হয়। এই জন্য এটাকে বলা হয় সিপিইউ অথবা কন্ট্রোলিং আইসি অথবা মাস্টার আইসি। তাইলে আমরা একটা মাদারবোর্ডে যদি খোলার পরে আমরা মাদারবোর্ডে দেখব যে সবচেয়ে বড় যে আইসি দুইটা আছে সেই আইসির মধ্যে একটা থাকবে সিপিইউ। তাহলে সিপিইউ তো আমরা দেখে চিনবো, তাই না? আচ্ছা, সিপিইউর মধ্যে লেখা থাকবে চিপসেট, মাস্টার অথবা সিপিইউ, তাই না? তাহলে কন্ট্রোলিং সেকশনটা তো আমরা বুঝলাম, যে কোনো মাদারবোর্ডে আমরা দেখে বলতে পারবো যে কোনটা আমাদের মেইন আইসি। আচ্ছা, তাইলে কন্ট্রোলিং আমরা চিনলাম। এবার দেখো 2 নম্বরে আমরা কি রাখছি? 2 নম্বরে রাখছি পাওয়ার সেকশন, তাই না? পাওয়ার সেকশন মানে পাওয়ার সেকশন পিএমইউ মিনিং ছিল পাওয়ার ম্যানেজমেন্ট ইউনিট। আচ্ছা, এইটা আমরা মনিটরে দেখবো যে এটা কিভাবে চিনবা। আচ্ছা, এই যে দেখো মাদারবোর্ডের মধ্যে তোমার এইখানে একটা আইসি আছে, এই আইসিটার এখানে কি লেখা আছে? পাওয়ার আইসি লেখে নাই, কিন্তু এটা পাওয়ার লেখা আছে, তাই না? আচ্ছা, এই দেখো এই আইসিটার নাম্বার কত দিছে? MT6358W। অর্থাৎ এইটা হলো আমাদের এই সেটের মূল পাওয়ার আইসি, ঠিক আছে? আচ্ছা, পাওয়ার আইসি তোমার আরেকটা সংক্ষেপ কোড হলো পিএমইউ, মানে পাওয়ার ম্যানেজমেন্ট ইউনিট। এইটা যে আমরা যে সিপিইউটা দেখছি, সিপিইউর মতো এইটারও একটা ভূমিকা আছে। এটার কাজ হইলো টোটাল মাদারবোর্ডের মধ্যে যতগুলো আইসি আছে, টোটাল সেকশনের, মনে করো নেটওয়ার্ক সেকশনের হোক, লাইটিং সেকশনের হোক, অডিও সেকশনের হোক, যে কোনো আইসির যে ভোল্টেজ রিকোয়ারমেন্ট থাকবে টোটাল আইসির রিকোয়ারমেন্ট ফুলফিল করবে কে? পাওয়ার আইসি। পাওয়ার ম্যানেজমেন্ট ইউনিটের কাজ হচ্ছে মাদারবোর্ডের মধ্যে যত জায়গায় পাওয়ারের রিকোয়ারমেন্ট আছে সেটা পূরণ করা। আচ্ছা, এখন ঘটনা হয়েছে এই সেটের মধ্যে দেখো একটা পাওয়ার আইসি ব্যবহার করা হয়েছে। এখন তুমি এইটা দেখা চিনবা কিভাবে? দেখো, পাওয়ার আইসি চিনার আরও একটা প্রধান বৈশিষ্ট্য হলো এই যে দেখো পাওয়ার আইসির পাশে 1 2 3 4 5 6 7 8 9
9টা কয়েল আছে, এটাকে কি বলে, বাক কয়েল বলে না? আচ্ছা, পাওয়ার আইসির পাশে সবসময় দেখবা যে মেন বড় মানে 5টা 7টা 10টা বাক কয়েল থাকবে এবং ক্যাপাসিটার অনেক ফিল্টারিং ক্যাপাসিটার থাকবে। তাহলে পাওয়ার আইসি চিনার খুব সহজ উপায় আছে না? আবার বর্তমান সেটা আরও একটা দেখবা, এই যে দেখা এখানে একটা ক্রিস্টালও থাকে, এই ক্রিস্টালও থাকে, তাই না? তাহলে পাওয়ার আইসি চিনার সহজ উপায় হলো তোমার এই যে বাক কয়েল দেখলে আমরা বুঝে ফেলবো যেটা পাওয়ার আইসি। অন্য কোনো আইসির পাশে এত বাক কয়েল থাকবে না, এতগুলি বড় বড় বাক কয়েল দিবে না, তাই না? তাইলে পাওয়ার আইসির কাজ সম্বন্ধে আমরা বুঝছি। আচ্ছা, এইটা তো মনে করো এই বোর্ডের মধ্যে দেখি আমরা আরও কোনো পাওয়ার আইসি আছে কিনা। এই যে একটা আছে এটাতে, আর অপোজিটে আরেকটা যে বোর্ড আছে অপর পাশে দেখো কি আছে, এইখানে কিন্তু আর কোনো পাওয়ার আইসি নাই। এখন কোনো সেটে আছে না 2টা 3টা 5টা পাওয়ার আইসি, তাহলে আমরা সেটাও তো আমাদের চিনতে হবে, তাই না? আচ্ছা, এই দেখো এখন আমরা আরও একটা মাদারবোর্ড এখানে ওপেন করছি। এটা হলো পোকো X3, ঠিক আছে? এটার মধ্যে দেখো 2টা পাওয়ার আইসি আছে, আবার কোথাও কোথাও কিন্তু 3টাও পাইতে পারো, তাই না? আচ্ছা, এইটার মনে করো আমি নাম দেখবো না, কিন্তু এই আইসিটার পাশে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা বাক কয়েল আছে, এইখানে একটা ক্রিস্টাল আছে, তাহলে এটা কি আইসি হবে? এইটা পাওয়ার আইসি হবে, কারণ পাওয়ার আইসি হইলে অবশ্যই তার পাশে বাক কয়েল থাকবে, তাই না? তাইলে এইটা একটা পাওয়ার আইসি। দেখো এই পাওয়ার আইসির নাম্বারটা কি? পাওয়ার আইসির নাম্বার হলো এই যে পাওয়ার দিয়ে PM7150। আচ্ছা, এইখানে দেখো আরও একটা আইসি আছে, এটা কি আইসি দেখো তো? 1 2 3 4 5 6 7 8টা বাক কয়েল পাশে আছে, কিন্তু পাশে তোমার ক্রিস্টাল নাই, কিন্তু তাহলে এইটা কি আইসি হবে? এইটাও পাওয়ার আইসি হবে, কারণ যেহেতু বাক কয়েল আছে তার মানে এটা পাওয়ার আইসি। আর ক্রিস্টাল তোমার 2টা থাকবে না, 4টা 5টা যতটাই পাওয়ার আইসি থাক, ক্রিস্টাল কিন্তু একটাই থাকবে। তাইলে এটাও যে পাওয়ার আইসি আমরা সহজে বোর্ডে দেখে চিনতে পারতেছি না? আচ্ছা দেখো এইবার এটার নাম্বারটা দেখো কত, পাওয়ার লেখা PM7150, এল আছে, আগেরটাতে কিন্তু এল ছিল না। তাইলে যেটাতে এল নাই, শুধু PM7150, ওইটা হবে আমাদের মেইন পাওয়ার আইসি। আর যেখানে এল থাকবে বা এ থাকবে, অর্থাৎ নাম্বারের পরে যদি কোনো আলফাবেট নাম্বার অ্যাড হয় এখানে, তাহলে সেটা সেকেন্ড পাওয়ার আইসি হয়ে যাবে। এরপরে যদি আরও একটা আইসি থাকে, তাহলে সি হইতে পারে, ডি হইতে পারে, তাই না? তাহলে 3টা 4টা পাওয়ার আইসি যদি থাকে, কোনো আইসির পাশে যদি আমরা দেখি যে এরকম কয়েল মনে করো বাক কয়েল আছে, তাইলে আমরা বুঝতে পারবো যে এটা পাওয়ার আইসি, এবং সেটা কত নাম্বার পাওয়ার আইসি সিরিয়ালে আমরা এই আলফাবেট দেখে চিনবো। কারণ এইটা হলো এল, এটা হলো সেকেন্ড পাওয়ার আইসি, এবং মেইন পাওয়ার আইসির মধ্যে কোনো দেখো আলফাবেট আছে নাই। তাইলে এই পাওয়ার আইসির কাজ তো আমরা আগেই জানছি, তাই না? পাওয়ার আইসির কাজ হলো এই মাদারবোর্ডের মধ্যে যত পাওয়ারের রিকোয়ারমেন্ট আছে সব সাপ্লাই পাওয়ার আইসি দিবে। সিপিইউ যেমন কন্ট্রোলিং করে কমান্ড দিয়ে, পাওয়ার আইসি কন্ট্রোল করে টোটাল পাওয়ার সাপ্লাই দিয়ে। এমনকি সিপিইউর পাওয়ারের রিকোয়ারমেন্টও পাওয়ার আইসির থেকে পূরণ করা হয়। তাইলে এই 2টা আইসি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। একটা মাদারবোর্ডের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট রোল হলো সিপিইউ এবং পিএমইউ, এই 2টা হলো সবাইরে কন্ট্রোল করে। তাইলে 1 নাম্বার কন্ট্রোলিং সেকশন তোমরা চিনতে পারছো, এটা দেখলে চিনবা তো? যে কোনো মাদারবোর্ড খুলে দেখলে বুঝতে পারবা যে কোনটা কন্ট্রোলিং আইসি। আচ্ছা, পাওয়ার আইসি, পাওয়ার সেকশনে যদি তোমরা পাওয়ার আইসি দেখে চিনবা, এবং 1 নাম্বার আইসি কোনটা 2 নাম্বার আইসি কোনটা সেটাও তো চিনতে পারবা, তাই না? আচ্ছা, তাইলে এখন আমরা দেখবো 3 নাম্বারে। 3 নাম্বারে আমরা কি রাখছি দেখো, 3 নাম্বারে লাইট প্লাস গ্রাফিক্স সেকশন। আচ্ছা, লাইট এবং প্লাস গ্রাফিক্স কেন বলা হয়েছে? তুমি এক একটা সেটে এক এক রকমের কনফিগারেশন পাবা। কোনো সেটে দেখা যাবে যে একটা আইসি দিয়ে লাইটিংয়ের টোটাল কমপ্লিট করছে, গ্রাফিক্সের ভোল্টেজও একটা আইসি থেকে, আবার লাইটেরটাও একটা আইসি। আবার কোনোটা তো দেখবা আলাদা আলাদা, গ্রাফিক্সের জন্য আলাদা আইসি, লাইটের জন্য আলাদা আইসি। এই জন্য এক এক বোর্ডে এক এক রকম পাইবা। এই সেকশনগুলি তোমাদের দেখে চিনতে হবে, যেহেতু তুমি একজন টেকনিশিয়ান, তোমাকে বোর্ড দেখে পিসিবি দেখেই বুঝতে হবে যে কোনটা কি আইসি এখানে ব্যবহার করা হয়েছে। ওকে, তাইলে এখন আমরা কি করবো, আমরা মনিটরে দেখবো যে এই লাইটিং আইসিগুলি মাদারবোর্ডে কেমন, আমরা দেখতে কেমন হবে বা কিভাবে আমরা চিনবো। আচ্ছা, এই যে দেখো মনিটরের মধ্যে আমরা রেডমি নোট 9-এর একটা মাদারবোর্ড এখানে ওপেন করছি, ঠিক আছে? এখন এই মাদারবোর্ডের মধ্যে এইখানে যে লাইটিং এবং গ্রাফিক্সের যে সেকশন আছে, তারা কিভাবে এটা ব্যবহার করছে, কি আইসি ব্যবহার করছে আমাদের জানতে হবে না? আচ্ছা, এই যে দেখো এইটা যে একটা বোর্ড বিও, এইখানে আমাদের দরকার কি লাইটের না? এই যে দেখো এলসিডি লাইট, অর্থাৎ এটা অনলি শুধুমাত্র লাইটের জন্য এখানে ছোট একটা আইসি ব্যবহার করছে। এটার মধ্যে কোনো গ্রাফিক্সের ফাংশন নাই, শুধুমাত্র লাইট। তার মানে এইটা শুধু লাইটের আইসি, তাইলে আমাদের গ্রাফিক্সের আইসি লাগবে, আলাদা একটা থাকবে। এই যে দেখো আমরা অপোজিটে আসলাম, মাদারবোর্ডের অপোজিটে দেখো এইখানে একটা ডিসপ্লে, এটার নাম্বার হলো এই যে এইটা, এই আইসিটা দেখো কিরকম, এই যে সিলভার কালার ছোট একটা আইসি দেখা যাচ্ছে এখানে। আচ্ছা, এইটা হলো গ্রাফিক্সের আইসি। তাইলে আমরা এটাতে কি পাইলাম, এই মাদারবোর্ডের মধ্যে
লাইটিংয়ের হাই ভোল্টেজের জন্য আলাদা আইসি ব্যবহার করা হয়েছে, আবার ডিসপ্লের জন্য আলাদা আইসি ব্যবহার করা হয়েছে। ধরো আমরা এটা লাইটিং সেকশনে যাই, এটা কি ডিসপ্লে সেকশন না, আমরা এটা ডিসপ্লে সেকশনটা ওপেন করি। আচ্ছা, এই যে দেখো আমরা ডিসপ্লে সলিউশনের মধ্যে যখন আমরা আসলাম, তখন আমরা এই যে এইখানে দেখতে পাচ্ছি, এই যে দেখো এলসিডি বিএসএন। বিএসএনে কি বোঝায়? ভোল্টেজ সাপ্লাই নেগেটিভ। তার মানে এটা গ্রাফিক্সের যে -5 ভোল্টেজ লাগবে, এটা সেই ভোল্টেজটা, তাই না? আচ্ছা, গ্রাফিক্সের জন্য আরও একটা মেন ভোল্টেজ লাগে, কোনটা? প্লাস। এই যে এলসিডি বিএসপি প্লাস ভোল্টেজ, +5 ভোল্ট এটা। তাহলে +5 ভোল্ট এবং -5 ভোল্ট, এই দুইটা যেইখান থেকে আসবে সেটা হলো গ্রাফিক্সের আইসি, তাই না? তাহলে আমরা দেখি এটা কোনখান থেকে আসছে। এই দেখো, ওই যে আমরা যে লাইন দেখাইছিলাম যে আইসিটা, এটা হলো শুধু গ্রাফিক্সের আইসি। এটার কাজ হলো শুধুমাত্র গ্রাফিক্স আসার জন্য 2টা ভোল্টেজ সাপ্লাই দিছে। তাইলে এই মাদারবোর্ডের আমরা কি সিস্টেম পাইলাম? এই মাদারবোর্ডের সিস্টেম হইলো যে গ্রাফিক্সের আইসি আলাদা এবং লাইটের আইসি আলাদা। আচ্ছা, দেখি আমরা লাইট দেখো কীভাবে করছে। তোমার লাইটের জন্য আমরা এই যে লাইটিং সেকশনটা অন করলাম। এই যে দেখো আমাদের লাইটিং সেকশনের এইখানে, এই যে দেখো এখানে লাইটিং সেকশনের জন্য তোমার যে লাইটের আইসি থাকে সেটার মধ্যে থেকে 3টা লাইন আসে। কি আসে? তোমার এই যে LED 1, LED 2, 2টা আসছে। তার মানে ক্যাথোড 1 ক্যাথোড 2 যেটা, ঠিক আছে? আর এইখানে আছে দেখো CABC, PWM, অর্থাৎ তোমার এই যে ইএন সিগন্যাল যেটা আমরাকে বলি, লাইটের যে ইএন সিগন্যাল, সেটা এলসিডি থেকে আইসিতে যাবে, তাই না? আর এইখানে দেখো ওই যে তোমার LED প্লাস, তার মানে এটা অ্যানোড লাইন যেটা, এই অ্যানোড লাইনটা, এই 4টা লাইন যেটা থেকে আসবে সেটা হলো আমাদের লাইটের আইসি, তাই না? তাইলে এই দেখো এটা কোথা থেকে আসছে, এই যে ছোট আমরা একটা আইসি দেখছি না, তাইলে এই যে এইটা আমরা দেখলাম। তাইলে এই রেডমি নোট 9-এর মধ্যে আমরা সিস্টেম কি পাইলাম? গ্রাফিক্সের জন্য আলাদা আইসি, লাইটের জন্য আলাদা আইসি। তাইলে এরকম যদি কোনো একটা মাদারবোর্ড আমরা খুলে যদি এই আইসি দুইটা আমরা দেখি, তাহলে তো আমরা বুঝতে পারবো না যে এটা লাইটের আইসি আর ওটা গ্রাফিক্সের আইসি। আচ্ছা, তারপরে আমরা এই যে দেখো আবার আমরা বোর্ড ভিউতে আসলাম। তাইলে এই যে দেখো এইটা হলো আমাদের গ্রাফিক্সের আইসি, আর আরেকটা হলো আমাদের ওইটা আমাদের উপরে আছে। এই যে দেখো এইটা হলো আমাদের লাইটের আইসি। তাইলে এইটা হলো তোমার একটা সিস্টেম আমরা পাইলাম। এরপরে কিন্তু এই লাইটিংয়ের মধ্যে আরও অন্য রকমের ডিজাইনও আমরা পাবো, আমরা সেগুলিও দেখবো এখন। আচ্ছা, এই যে মনিটরে দেখো এটা হলো স্যামসাং A12 একটা সেট, ঠিক আছে? এটা হলো একটা বোর্ড বিওর মধ্যে আমরা এখন কি দেখতেছি? আমরা লাইটিং সেকশন দেখতেছি না? এই যে দেখো এইখানে একটা আইসি ব্যবহার করছে। এই আইসিটার এখানে লেখছে কি ডিসপ্লে। এটার আইসির নাম্বার হলো LM36274। এটা হলো ডিসপ্লে আইসি। তাইলে ডিসপ্লে আইসি যদি হয়, এখন এইটার মধ্যে কয়টা আইসি ইউজ করছে আমরা দেখবো, ঠিক আছে? আগে আমরা কয়টা আইসি পাইছি? গ্রাফিক্স এবং এলসিডি আলাদা পাইছি না? দেখো এইটার মধ্যে আলাদা ব্যবহার করে না। এইটার মধ্যে তোমার একটা আইসি কম্বো আইসি দিয়ে প্লাস গ্রাফিক্স এবং লাইট দুইটা একসাথে করছে। কিভাবে আমরা বুঝবো? দেখো আমরা এটার লাইটিং সলিউশনে যাব। এই যে লাইটিংয়ে গেলাম, লাইটিংয়ে যাওয়ার পরে দেখো এইখানে আমাদের এই যে তোমার LED, এতে কি অ্যানোড বোঝাইছে না? আচ্ছা, এতে অ্যানোড বোঝাইছে, আর এলো যে ক্যাথোড 2 এবং ক্যাথোড 1, এই দুইটা, এই যে ক্যাথোড 1। আর এখানে আছে তোমার এই যে LCD PWM, যেটা তোমার এনেবল সিগন্যাল, তাই না? আচ্ছা, এই 4টা লাইন যেখান থেকে আসবে, তাহলে এইটা কেন ব্যবহার করছে? এটা হলো LCD লাইটের জন্য না? আচ্ছা, এইটা কোথার থেকে আসছে আমরা দেখো লাইনগুলো। এই দেখো এই লাইনগুলো এসে কোথায় ঢুকছে? ওই যে আইসিটা আমরা দেখছিলাম, এই দেখছো এই আইসিতে ঢুকছে। তার মানে এইটা দিয়ে তোমার লাইটের কাজ করানো হয়েছে। এটার থেকে লাইটের লাইন গেছে LCD লাইটের জন্য। এখন আমরা দেখবো গ্রাফিক্স কোনটা দিয়ে করছে। দেখো আমরা গ্রাফিক্সের জন্য আমরা এই যে LCDটা ওপেন করলাম। LCD কোথায় আছে তোমার? এই যে LCD ওপেন করলাম, এই যে দেখো। তাহলে LCDর জন্য কি লাগবে? গ্রাফিক্সের জন্য +5 ভোল্ট এবং -5 ভোল্ট লাগবে না? আচ্ছা, এই যে দেখো বিএসপিতে মানে কি? ভোল্টেজ সাপ্লাই পজিটিভ। তাহলে আমাদের মাইনাসও একটা লাগবে। এই যে দেখো এখানে মাইনাস আছে না? BSN, ভোল্টেজ সাপ্লাই নেগেটিভ। তাহলে এই যে দুইটা লাইন তোমার এইখান থেকে একটা আসছে, এই যে দুইটা লাইন, ঠিক আছে? এই দুইটা লাইন দেখো কোথায় গেছে। এই যে দেখো এই দুইটা লাইন এই যে আগের আইসিতেই আসছে না? তাইলে আমরা কি পাইলাম? স্যামসাংয়ের A12-এর মধ্যে তোমার লাইটিংয়ের জন্য 2টা আইসি ব্যবহার করে না, একটা আইসি ব্যবহার করছে। একটা আইসি দিয়ে, অর্থাৎ এই যে আইসিটা আছে এটার মধ্যে 2টা ফাংশন করছে। কি করছে? গ্রাফিক্স এবং লাইট। এই যে সেই আইসিটা, এই আইসিটা তাহলে যদি তোমরা কোনো মাদারবোর্ড যদি তোমরা
তোমার সেটা যদি কোনো গ্রাফিক্স বা লাইটিং সংক্রান্ত ইস্যু থাকে তাহলে কি তোমরা এটা দেখে চিনবা? এটা বুঝতে পারবা তো যে এটা কম্বো আইসি গ্রাফিক্স এবং এলসিডি একটা দিয়ে লাইট একটা দিয়ে করছে, তাহলে এটা তো তোমাদের চিনার দরকার ছিল, তাই না? তাইলে দুইটা আইসি থাকলেও তোমরা চিনতে পারবা, আবার একটা থাকলেও কিন্তু তোমাদের চিনতে হবে, তাই না? তাহলে দুইটা চিনলাম। আচ্ছা, এর বাইরেও কিন্তু আরও ডিজাইন আছে, আমরা সেটাও দেখবো। আচ্ছা, এই যে দেখো এখন যে বোর্ডটা আমরা ওপেন করছি এটার মডেল হলো কত? পোকো X3 Pro। এখন এটাতে যদি তোমার X3 Pro না X3। আচ্ছা, এটাতে যদি তোমাদের লাইটিং সমস্যা আসে তাহলে আমরা আগে যেই লাইটিংয়ের যে দুইটা ডিজাইন দেখছি, একটার মধ্যে দুইটা আইসি ছিল, একটার মধ্যে একটা আইসি ছিল, কিন্তু এটার মধ্যে ওই ধরনের আইসি তুমি একটাও পাবা না। তাহলে তুমি লাইটিংয়ের সমাধান কিভাবে করবো? দেখো তো এটার মধ্যে কি ওইরকম কোনো আইসি আছে? লাইটের কোনো এখানে কোনো আইসি দেখাইছে? আচ্ছা, এই বোর্ডে আমরা দেখি অডিও আছে, এখানে কোথাও কোনো লাইটের আইসির কথা বলে নাই। আচ্ছা, তাহলে এরপর আরেকটা বোর্ডে আমরা দেখি, দেখো তো এখানে কোনো লাইটিং আইসি আছে? এটা নেটওয়ার্ক সেকশনে, এখানে কোনো লাইট নাই, এইখানে নাই, এইখানে নাই। তাহলে কি এই সেটে কি লাইট জ্বলে না? জ্বলে। তাহলে কিভাবে গ্রাফিক্সের কিভাবে দেখে? এটা তো কোনো লাইটই নাই, এটার মধ্যে লাইটের কোনো আইসি ব্যবহার করা নাই। তাহলে এটা মানে তুমি যদি না জানো তাহলে তোমার এটা কাজ করাটা অনেক প্রবলেম হয়ে যাবে না? তাহলে দেখো এরকম সিস্টেমও তোমাকে ফেস করতে হবে, এরকম প্রবলেমও তোমাকে ফেস করতে হবে। দেখো এটার মধ্যে লাইটিং আইসি একটাও নাই, দুইটাও নাই। তার মানে এইটার লাইটিং আইসিটা পাওয়ার আইসির মধ্যে ইনবিল্ড করা হয়েছে। মেইন পাওয়ার আইসি দিয়েও অনেক সময় লাইটিংয়ের কাজ করা হয়, তাহলে সেটাও কিন্তু তোমার মাথায় রাখতে হবে। এই জন্য তোমাদেরকে এটা দেখানোর উদ্দেশ্য হলো যাতে তোমরা কোনো বোর্ড দেখা ঘাবড়ায় না যাও। এখন দেখো যে এটা আমরা কীভাবে বুঝবো যে এটা লাইটের আইসিটা কোনটা? কোথাও কোনো লাইটের আইসি নাই। তাহলে এটার জন্য আমাদের কী করতে হবে? আমাদের যাইতে হবে হার্ডওয়্যারের মধ্যে লাইটিং সলিউশনে। তাহলে কোন আইসির মধ্যে এই লাইনটা গেছে তখন আমরা বুঝতে পারবো যে ওইটাই লাইটিং আইসি, ঠিক আছে? তাহলে এই জন্য দেখো আমরা প্রথমে এই যে পোকো কত লেখা আছে X3 লাইট এলসিডি লাইট, ঠিক আছে? এটা যদি আমরা ক্লিক করি এখন দেখো আমরা পাইয়া যাব যে এটা লাইটিং আইসি কোনটা। এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা পাইতেছিলাম না যে এটা লাইটিং আইসি কোনটা, কারণ আগে যেইভাবে আমরা দেখছি ওই অনুযায়ী কিন্তু এটার মধ্যে কোনো লাইটিং আইসি ব্যবহার করে নাই। আচ্ছা, এই এখন দেখো আমরা কিভাবে বুঝবো। এই যে দেখো এইখানে CABC যেটা এনেবল সিগন্যাল লাইটের জন্য, তাই না? ক্যাথোড 1, ক্যাথোড 2, ক্যাথোড 0, অর্থাৎ ক্যাথোড 1 ক্যাথোড 2 এর তিনটা লাইন এখানে ব্যবহার করছে। আর এই যে LED এতে কি অ্যানোড, তাইলে এটা লাইটের পজিটিভ হাই ভোল্টেজ যেটা হয় 15, 20, 25 যে ভোল্টেজটা সেইটা। এখন যদি এটা দেখি যে এই লাইনটা কোথায় গেছে তাইলে আমরা বুঝে ফেলবো না যে এটা আইসি কোনটা? এখন আমরা দেখি যে এই লাইনটা কোথায় গেছে। এই যে দেখো এইখানে যে পাওয়ার আইসিটা আছে না, এই পাওয়ার আইসির মধ্যে তোমার লাইটের ফাংশন ইনবিল্ড করে দিছে, অর্থাৎ আলাদা কোনো লাইটিং আইসি কিন্তু ব্যবহার করা হয় নাই। তাহলে আমরা কি দেখলাম যে লাইটিংয়ের কিন্তু অনেকগুলো সিস্টেম আছে, সবগুলো সিস্টেমের সাথে আমাদের পরিচিতি থাকতে হবে। যেহেতু আমরা এই লাইনে প্রফেশনাল, আমরা যদি না চিনি তাহলে এটা আমাদের ব্যর্থতা, আমাদের এটা অবশ্যই জানতে হবে। আচ্ছা দেখো এটা কোন আইসিটা? এখানে পাওয়ার আইসি তো দুইটা আছে, তাইলে এইটা হলো মেইন পাওয়ার আইসি আর এটা হলো সেকেন্ডারি পাওয়ার আইসি। তাইলে যেই সাইডে তোমার সেকেন্ডারি এবং দুইটা মেইন পাওয়ার আইসি আছে, অর্থাৎ দুইটা পাওয়ার আইসি, সেখানে কিন্তু তোমার দ্বিতীয়টার মধ্যে লাইটিং ফাংশন ইনবিল্ড করে দেওয়া হয়েছে। তাইলে এইখানে আমরা পাইলাম যে গ্রাফিক্সের কি বলে লাইটের লাইন এই সেকেন্ডারি পাওয়ার আইসিতে আসছে, তাই না? আচ্ছা, এখন আমরা দেখবো যে তাহলে আমাদের গ্রাফিক্সের কোনটা করছে। গ্রাফিক্সেরও তো 5 ভোল্টেজ এবং মাইনাস প্লাস লাগবে, তাই না? এই জন্য দেখো আমরা এই যে আমাদের X3 LCD এটা ক্লিক করলাম। দেখো এটা ক্লিক করার পরে আমাদের এখানে কানেক্টরে কি দেখাইছে, আমাদের প্লাস মাইনাস কোথায় আছে দেখো। এই যে দেখো আমাদের এটা গ্রাফিক্স আসার জন্য এই সবগুলো লাইনের রিকোয়ারমেন্ট আছে, তাই না? এই সবগুলো লাইনই তো সিপিইউ থেকে আসছে এবং বিরেজ আসে পাওয়ার আইসির থেকে, তাই না? আমাদের দরকার কি গ্রাফিক্স কোনটা দিয়ে আসছে, তাই না? গ্রাফিক্সের জন্য তাকে এই যে দুইটা লাইন দেখছো, এক জায়গায় লেখা আছে বি ডিসপ্লে পজিটিভ, বি ডিসপ্লে নেগেটিভ, এই যে এম দেওয়া আছে না, তাইলে এইটা হলো মাইনাস এবং প্লাস 5 ভোল্টের এই দুইটা লাইন। তাহলে এই দুইটা আইসি যেখান থেকে আসবে সেটাই তো গ্রাফিক্সের আইসি, তাই না? আচ্ছা দেখো এই দুইটা লাইন কই থেকে আসছে। আমরা এখন যদি এই লাইনের ধরে যাই, আবার দেখো সেই সেকেন্ডারি পাওয়ার আইসির মধ্যে চলে আসছে। তাইলে আমরা কি পাইলাম? তাইলে আমরা পাইলাম যে এই পোকো X3-র মধ্যে তোমার আলাদা কোনো গ্রাফিক্স এবং লাইটের জন্য কোনো আইসি ব্যবহার করে নাই। এটার জন্য ডাইরেক্ট যদি কোনো এলসিডি এবং গ্রাফিক্সের প্রবলেম হয় তাহলে তোমাকে সেকেন্ডারি পাওয়ার আইসি চেঞ্জ করতে হবে। তাইলে পাওয়ার আইসি দেখছো লাইটিংয়ের জন্য কতগুলো সেকশনে আমাদের দেখতে হয়েছে এবং আমাদের এগুলো সব কিছু জানতে হবে। গ্রাফিক্সের জন্য এক এক মডেলের মধ্যে এক এক রকমের ডিজাইনে সেটা করা হয়েছে, কিন্তু আমরা যদি দেখে চিনি তাহলে ঘাবড়ানোর কিছু নাই।
আচ্ছা, এখন দেখো আমরা আরও একটা বোর্ড এখানে ওপেন করছি, ঠিক আছে? এইটার মডেল হচ্ছে রেডমি 6। আচ্ছা, রেডমি 6তে যদি আমরা দেখি যে এটার লাইটিং সেকশন কিভাবে ইঞ্জিনিয়াররা ডিজাইন করছে, তাহলে আমাদের এখানে বোর্ড ভিউতে আমরা যদি দেখি যে এখানে কোনো লাইটিং আইসি আসে কি না, দেখো এইখানে আমরা চারোদিকে দেখতেছি যে কোথাও কোনো লাইটিং আইসি পাইতেছি না, তাই না? আচ্ছা, এখানে কোথাও কোনো লাইটিং আইসির কথা বলে নাই, এখানে মেন পাওয়ার আইসি আছে। আর অপোজিটে কি আছে আমরা দেখি, দেখো অপোজিটের মধ্যে এইখানে পাওয়ার আইসি, ক্যামেরা, কোথাও কিন্তু কোনো লাইট নাই, নাই, তাই না? কিন্তু আগের বোর্ডে আমরা X3 পোকো X3-তে আমরা কি পাইছি যে দুইটা পাওয়ার আইসি ছিল, মেন পাওয়ার আইসি এবং সেকেন্ডারি পাওয়ার আইসি, তাই না? সেকেন্ডারি পাওয়ার আইসির মধ্যে তোমার লাইটিংয়ের, লাইট এবং গ্রাফিক্সের ফাংশনটা ইনবিল্ট করা ছিল। কিন্তু দেখো এইখানে যখন আমরা আসছি, এইখানে আবার ভিন্নতা আছে, সেটা এই জন্য আমাদের এইটাও আমাদের বুঝতে হবে। এইটা দেখো, এটার মধ্যে পাওয়ার আইসি দুইটাই আছে, ওইখানে একটা দেখছি আর এইখানে একটা আছে, তাই না? দুইটা। এখন কোনটার মধ্যে দিছে আমরা তো দেখি না, ওটার মধ্যে আমরা কোনটা দেখছিলাম, সেকেন্ডারিতে দেখছি না? আচ্ছা, এটার মধ্যে দেখো কি হয়েছে, আমরা এখানে যেহেতু কোনো লাইটিং দেয় নাই, তাহলে আমরা এটাকে এখন বের করবো কীভাবে? তাহলে আমাদের হার্ডওয়্যারের মধ্যে লাইটিংয়ের সলিউশনে যাইতে হবে, তাই না? দেখো এটা রেডমি 6-এর লাইট সেকশন, ঠিক আছে? এলসিডি লাইট। তাহলে এইটা যদি আমরা ক্লিক করি, এখন দেখো আমাদের এটা কি এলসিডি কানেক্টর না? তাহলে এলসিডি কানেক্টরের মধ্যে তোমার এই যে ক্যাথোড 1, ক্যাথোড 2, আর এই যে এলইডি অ্যানোড যেটা, এবং এলসিডি পিডব্লিউএম কি এনেবল, এই চারটা লাইন যেখান থেকে আসবে, তাহলে সেটাই তো আমাদের লাইটিং আইসি, তাই না? এ দেখো এই লাইনটা কোথায় গেছে, এই যে দেখো এইখানে একটা আইসি আছে, তাই না? এইটারে আমরা বোর্ড ভিউতে কি দেখছি, পাওয়ার আইসি লেখা আছে না? আচ্ছা, এইটা কোন আইসিটা? দেখো এইটা হলো ডিসি টু ডিসি আইসি যেটাকে বলে। এই আইসির মূল কাজটা কি? তোমার চার্জিং কন্ট্রোল করা, চার্জিং, ব্যাটারিকে চার্জ করা, বিপিএস ভোল্টেজ জেনারেট করা, এবং লাইটিংয়ের প্লাস এবং মাইনাস দুইটাই এটার মধ্যে দিয়ে দিছে। তাহলে আগেরটা ছিল তোমার সেকেন্ডারি পাওয়ার আইসি, এইটাও কিন্তু তোমার সেকেন্ডারি পাওয়ার আইসি, কিন্তু এইটা আমাদের ফার্স্ট পাওয়ার আইসি ধরতে হবে, কারণ যেহেতু এটা একদম প্রথম এটার থেকে ভোল্টেজ জেনারেট হয়, তাই না? তাইলে এইটা চার্জিং আইসিও বলতে পারো, ডিসি টু ডিসি আইসি বলতে পারো, আবার ফার্স্ট পাওয়ার আইসিও বলতে পারো। তাইলে এই আইসি দিয়ে ওইটার সিস্টেম আর এটার সিস্টেম চেঞ্জ হয়ে গেল না? কারণ ওইটার মধ্যে চার্জিং ছিল না, এটার মধ্যে চার্জিং সহ একটার মধ্যে দিয়ে দিছে। তাইলে এইটা হলো তোমার এই আইসির নাম্বারটা কত, আমরা দেখে আসি আবার ইয়েতে। তোমার এই যে দেখো বোর্ড কম্পোনেন্ট আমরা যদি যাই, এটার নাম্বার হলো পাওয়ার MT 6371P। এই আইসিটার মধ্যে তোমার আমাদের কি করছে, এলসিডির লাইট ইনবিল্ট করে দিছে না? আচ্ছা, এখন আমরা গ্রাফিক্স দেখি কোথায় আছে। এই যে দেখো এখানে রেডমি 6 এলসিডি, তাই না? এইখানে আমরা ক্লিক করি, দেখো এখানে ক্লিক করার পরে আমাদের আবার এলসিডি কানেক্টরে নিয়ে আসছে না? আচ্ছা, এলসিডি কানেক্টরের মধ্যে তোমার গ্রাফিক্সের জন্য দুইটা ভোল্টেজ গ্রাফিক্স আইসির থেকে আসবে, সেটা কোনটা? এই যে দেখো LCM ABEE এবং LCM ABDD, প্লাস এবং মাইনাসের যে 5 ভোল্টেজের লাইন, এই দুইটা তো, তাই না? তাহলে এই দুইটা লাইন দেখো আমরা আবার দেখবো কোথা থেকে আসছে। দেখো এই দুইটা লাইনও কিন্তু এই আইসি দিয়ে আসছে। তার মানে আমরা কি পাইলাম? আমরা দেখতেছি যে তোমার এই যে রেডমি 6-এর যে বোর্ড ভিউটা আমরা দেখতেছি, রেডমি 6-এর যে মাদারবোর্ডটা, এটার মধ্যে এলসিডির বা গ্রাফিক্সের যে ফাংশনটা আছে, এটা কোথায় করছে? চার্জিং আইসি বা ডিসি টু ডিসি আইসির মধ্যে ইনবিল্ট করে দিছে। তাহলে আমাদের যদি হাতে কোনো কাস্টমার যদি তোমার লাইটিং অথবা মনে করো তোমার গ্রাফিক্সের কোনো প্রবলেম নিয়ে আসে, তাইলে আমরা সব মাদারবোর্ডে একই রকমের ডিজাইন পাবো না, তাই না? তাইলে যতগুলো ডিজাইনের আছে, যত রকমের হয়, আমরা কিন্তু মোটামুটি 4 কোয়ালিটি দেখলাম, তাই না? ম্যাক্সিমাম সেটে তোমরা এরকমই পাইবা, এই 4টার মধ্যে যে কোনো একটা পাইবা। তাইলে তোমাদের আগে যদি সেকশন জানা থাকে যে কোন সেকশনটা কিভাবে বানানো হয়েছে, তাহলে কিন্তু তুমি দেখে সহজে চিনে ফেলবে, ঘাবড়ানোর কিছু নাই। তাই আচ্ছা, এতক্ষণ আমরা যে লাইটিং সেকশনগুলো দেখলাম, এটা কিন্তু সবগুলি তোমার ছিল আইএসপি বা টিএফটি ডিসপ্লে যেটাকে বলে সেইটা, ঠিক আছে? কিন্তু বর্তমানে কিন্তু তোমার অনেক দামি দামি সেট আসছে না মার্কেটে। বর্তমানে যেমন মনে করো আইফোনের যে আপগ্রেড সিরিজগুলো, স্যামসাংয়ের যে আপগ্রেড সিরিজগুলো, বা এমআই যেগুলো আছে, ওগুলোর মধ্যে কি সুপার অ্যামোলেড ডিসপ্লে, তাই না? আচ্ছা, সুপার অ্যামোলেড ডিসপ্লের লাইটিং কনফিগারেশন আর আইএসপি লাইটিং কনফিগারেশন কিন্তু এক না। তাইলে আমরা তো এই ব্যাকডেট না, আমরা তো আধুনিকের যুগে আছি, তাই না? তাহলে আমাদের কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লের যে গ্রাফিক্সের যে লাইটিং সেকশনের যে এই ওয়ার্কিং প্রসেস, সেটা আমাদের জানতে হবে। তাইলে এখন আমরা দেখবো যে সুপার অ্যামোলেড ডিসপ্লেতে কিভাবে ওয়ার্কিং করে এই লাইটিং সেকশনটা। আচ্ছা, এই যে মনিটরে দেখো আমি এখানে একটা মাদারবোর্ড ওপেন করছি। এই মাদারবোর্ডের মডেলটা হচ্ছে
স্যামসাং এর একটা মডেল J500 এর কথা তো তোমরা শুনছো তাই না? এই মডেলগুলি কিন্তু এখন তুমি খুঁজে পাবা না, এটা মোটামুটি একটা বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু স্যামসাং কোম্পানি কিন্তু তোমার অ্যামোলেড ডিসপ্লেগুলো বাজারে প্রথম ছাড়ছে। ওরা যখন প্রথম ছাড়ছে তখন এই যে আইসিটা দেখতেছো, এইটা ছিল সুপার অ্যামোলেড ডিসপ্লের আইসি। এই যে আইসিটা, এটা কিন্তু লেগ সিস্টেম, দেখছো চারদিকে পায়ের মতো দেখা যাচ্ছে। আচ্ছা, এইটা হলো সুপার অ্যামোলেড ডিসপ্লের সেকশন। সুপার অ্যামোলেড ডিসপ্লে চিনার সেকশন চিনার সহজ উপায় হলো, দেখো এখানে কয়টা কয়েল আছে, 1টা 2টা 3টা। আচ্ছা, পাওয়ার আইসি ছাড়া আর অন্য কোনো আইসির পাশে তুমি 3টা কয়েল দেখতে পাবা না। শুধুমাত্র পাওয়ার আইসিতে বাক কয়েল থাকে, আর একমাত্র তোমার লাইটিং আইসি যেটা সুপার অ্যামোলেড লাইটিং সেকশন যেটা, সেটার পাশে 3টা কয়েল তুমি পাবা। আচ্ছা, এটা গেলো একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টে আসো। দ্বিতীয় পয়েন্টটা হলো লাইটিং সেকশনের মধ্যে সবচেয়ে কমন একটা জিনিস যেটা পাবা সেটা হলো এই যে কয়েলগুলো আছে না, দুইটা হলো পজিটিভ, দুইটা দিয়ে বিপিএস ভোল্টেজ ইন হয়েছে, আর একটা থাকবে সরাসরি গ্রাউন্ডের সাথে। অর্থাৎ সুপার অ্যামোলেড ডিসপ্লের মধ্যে তুমি লাইটিং আইসি, গ্রাফিক আইসি একটার মধ্যে কম্বো সিস্টেম করা হয়েছে। সুপার অ্যামোলেড ডিসপ্লে যে কোনো ব্র্যান্ডের হোক, সেটা 2টা আইসি তুমি পাবা না, একটা আইসি পাবা। তাইলে তোমার এই প্রথম যখন সুপার অ্যামোলেড ডিসপ্লে বাজারে আসছে, তখন স্যামসাং কোম্পানি কি করছে, এই যে লেগ সিস্টেমের আইসি দিয়ে বাজারে ছাড়ছিল। তখন এই যে এটা যে লাইটিং আইসি, এখানে তো দেখা বোঝার উপায় আছে, এখানে কিন্তু বোঝা যাচ্ছে না। এই যে দেখো এখানে কি লেখা আছে, এই যে দেখছো এলসিডি লাইট, তার মানে এলসিডি এবং লাইট। আচ্ছা, এটা আমরা আরও শিওর হওয়ার জন্য দেখো আমরা লাইটিং সলিউশনে যাব। এই মডেলের হার্ডওয়্যার সলিউশনে যখন আমরা যাব, তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে এটার মধ্যে কি আছে। যে দেখো এলসিডি লাইট লেখা আছে না? আচ্ছা, দেখো এই যে এটাতে আমি ক্লিক করলাম, এইবার দেখো এটাতে লাইনগুলো কোথা থেকে আসছে। আচ্ছা, এইখানে দেখো ওই যে EL BSS 4 ভোল্টেজ, তার মানে এটা কি, ওই যে +5 ভোল্ট এবং -5 ভোল্ট আছে না? সুপার অ্যামোলেডের মধ্যে কিন্তু সেটা +5 হয় না, সেটা একটু কম হয়। যেমন মাইনাসেরটা কত দিছে, 4 ভোল্টেজ। আচ্ছা, এই যে দেখো এখানে প্লাস ELBDD 4.6, এটা হলো প্লাস ভোল্টেজ। তার মানে গ্রাফিক্সের জন্য যেই প্লাস মাইনাসের যেই দুইটা ভোল্টেজ লাগে, এই দুইটা হলো সেই দুইটা, ঠিক আছে? আর এই যে দেখো এইখানে আর একটা ABDD 7.6, এটা হলো সুপার অ্যামোলেড ডিসপ্লের হাই ভোল্টেজ, যেটা আমরা TFT-তে কত পাইছি, 20, 30, 35ও পাইছি না? কিন্তু সুপার অ্যামোলেডে কিন্তু এত ভোল্টেজের প্রয়োজন হয় না। এটার ভোল্টেজ খুব কম লাগে, এই যে 7.6 এনাফ, ঠিক আছে? আচ্ছা, এই 3টা লাইন আমরা পাইলাম। তাহলে এই 3টা লাইন যেখান থেকে আসবে সেটাই তো এলসিডির আইসি, তাই না? আচ্ছা, তারপরে দেখো এই যে এখানে 2টা লাইন আসছে, একটা হলো EL অন লেখা, আর আরেকটা হলো BDDP EN। তাইলে এই দুইটা হইলো এই সুপার অ্যামোলেড ডিসপ্লের যে আইসিটা, এই আইসির যে ওয়ার্কিং এনেবল সিগন্যাল যেটা, এই দুইটা পিন দিয়ে এনেবল করে। অর্থাৎ ওই যে ক্যাথোড 1 ক্যাথোড 2 আছে না, ওই ক্যাথোড 1 ক্যাথোড 2 যেটা আমরা IPS ডিসপ্লেতে পাইছি, সুপার অ্যামোলেড ডিসপ্লেতে ক্যাথোড 1 আর ক্যাথোড 2 এই দুইটা পিন দিয়ে এটার এনেবল করায়। তার মানে এটা আলাদা কোনো এনেবল আসে না। আবার সবচেয়ে আরেকটা মজার বিষয় হলো, তোমরা শুনলে অবাক হবে, সেটা হলো এই যে অ্যামোলেড ডিসপ্লে যেটা, অ্যামোলেড ডিসপ্লের যে তোমার এলসিডির বা গ্রাফিক্সের যে আইসি, এটা হলো অ্যানালগ আইসি। আর IPS যেগুলো আমরা তো দেখছি, ওগুলো ছিল হলো তোমার ডিজিটাল আইসি। IPS-এর ডিজিটাল আইসি, আর এটা হলো তোমার অ্যানালগ আইসি। অ্যানালগ আইসি কেন আমরা বলি, কারণ এটার সাথে CPU-র কোনো সরাসরি কানেকশন নাই, এটার মধ্যে কোনো I2C সিগন্যাল নাই, যেই কারণে এটা হলো অ্যানালগ আইসি, ঠিক আছে? আচ্ছা, তাইলে আমরা দেখলাম যে আগের যে সেটগুলি প্রথম বেরোইছিল সুপার অ্যামোলেড ডিসপ্লে, সেগুলোর মধ্যে লেগওয়ালা আইসি ছিল, ঠিক আছে? কিন্তু একটা বিষয় হলো এই সেটগুলো আইসিগুলো কিন্তু অনেক আপগ্রেড হয়েছে। আগে যেমন লেগ সিস্টেম ছিল না, তারপরে পরবর্তীতে যখন এটা আইসিটা আপগ্রেড করা হয়েছে, তখন এটা BGA করা হয়েছে। অর্থাৎ এই লেগ বাদ দিয়ে BGA সিস্টেম করা হয়েছে, বল সিস্টেম করা হয়েছে। কিন্তু বল সিস্টেম করার পরেও এই যে আইসি যেটা আগে যেটা ছিল, লেগ সিস্টেমটা যেইভাবে ওয়ার্কিং প্রসেস ছিল, এখন বর্তমানে যেটা BGA আসছে সেটারও ওয়ার্কিং প্রসেস আর আগেরটার ওয়ার্কিং প্রসেস কিন্তু কোম্পানি একই রাখছে, কোনো চেঞ্জ আনে নাই। তার মানে IPS ডিসপ্লের থেকে সুপার অ্যামোলেড ডিসপ্লের ওয়ার্কিংটা অনেক ইজি করছে। এবং আমরা যারা টেকনিশিয়ান, তারা খুব সহজে অ্যামোলেড ডিসপ্লের কনফিগারেশন যদি আমরা বুঝি, ওয়ার্কিং প্রসেস যদি বুঝি, তাহলে এটা অনেকটা ইজি। IPS-এর তুলনায় এটা কাজ করা অনেক ইজি, ঠিক আছে? তাইলে তোমার সুপার অ্যামোলেড ডিসপ্লে তো চিনতে পারছো, সুপার অ্যামোলেড ডিসপ্লের লাইটিং আইসি থাকবে এরকম, তোমার 3টা কয়েল থাকবে, ঠিক আছে? 3টা কয়েল থাকবে, আইসি থাকবে, আর এটার মধ্যে কোনো ওই যে রেকটিফাই যে ডায়োড, কোনো ডায়োড থাকবে না।
এটার মধ্যে কোনো ডায়োড নাই, এটা ডায়োড আইসির ভিতরে ইনবিল্ট করা, ঠিক আছে। আচ্ছা, এইটাতে হলো আগের ভার্সন। এখন আমরা দেখবো যে সুপার অ্যামোলেড ডিসপ্লের যে আইসিটা আপগ্রেড হয়েছে বিজিএ যেটা, সেটা কিরকম থাকে। মনিটরে তোমরা খেয়াল করো, আমরা যেই মাদারবোর্ডটা ওপেন করছি, এই মাদারবোর্ডের মডেল হচ্ছে তোমার স্যামসাং A50 মডেল। আচ্ছা, A50 মডেলের এই যে নিচে দেখো কত লেখা আছে, SM3010 আর এলসিডি লাইট, মানে এলসিডি প্লাস লাইট, এটা কম্বো আইসি। বলছিলাম না যে সুপার অ্যামোলেডে যে একটা দিয়েই সব করা হয়। এই যে দেখো, আগে যে আইসিটা আমরা দেখছি ওটার পাশে 3টা কয়েল ছিল না, এটার মধ্যে দেখছো 3টা কয়েল আছে, একই মানের আছে। এটার মধ্যে একটার মধ্যে একটা কয়েল থাকবে গ্রাউন্ডের সাথে সরাসরি কানেকশন, আর 2টা থাকবে পজিটিভ, যেটা দিয়ে বিপিএস ভোল্টেজ ইন হয়, তাই না। আর তোমার এনেবল সিগন্যাল এলসিডি কানেক্টর থেকে এই আইসিতে ইন হয়, যেই কারণে তোমার অ্যামোলেড ডিসপ্লে কিন্তু তোমার যখন তুমি ভোল্টেজ চেক করবা, ডিসপ্লে যদি খারাপ থাকে, ডিসপ্লে যদি না লাগাও, তুমি কিন্তু কোনো ভোল্টেজ চেক করে পাবা না, এটা তো জানো, তাই না। আচ্ছা, তাহলে দেখো আইপিএস ডিসপ্লে থেকে সুপার অ্যামোলেড ডিসপ্লের এই ফাংশনটা অনেক ইজি না, এটার মধ্যে কোনো ঝামেলা নাই। তোমার আইফোন থেকে শুরু করে OnePlus বলো, স্যামসাং বলো, এমআই বলো, ওপো বলো, যত ব্র্যান্ডের মোবাইল আছে এখন পর্যন্ত, যত সেট আপগ্রেড সেট বের হয়েছে, সেগুলোর মধ্যে যেগুলোর মধ্যেও তোমার সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, ওইটার মধ্যে এই একই ডিজাইনের আইসি ব্যবহার করা হয়েছে। হয়তো বা আইসির নাম্বার ভিন্ন হইতে পারে, কিন্তু আইসির ওয়ার্কিং প্রসেস 100% একই থাকবে, ঠিক আছে। তুমি যদি একটা আইসির ওয়ার্কিং প্রসেসটা বুঝো, তাহলে তুমি যত ব্র্যান্ডের সেট আছে সব সেট তুমি একদম ইজিলি কাজ করতে পারবা। তাইলে টিএফটি ডিসপ্লে থেকে তোমার আইপিএস সুপার অ্যামোলেড ডিসপ্লের কিন্তু ওয়ার্কিংটা অনেক ইজি করে দিছে, তাই না। এটা আমাদের জন্য কাজ করা সহজ হবে। আচ্ছা দেখো, এইটা যে লাইটিং আইসি, আমরা শিওর হবো কীভাবে, এখানে তো শুধু বলছে লাইটিং আইসি, তাই না। আচ্ছা, আমরা হার্ডওয়্যার সলিউশনে যাই। এই যে ধরো আমরা লাইটে গেলাম, দেখো লাইটে গেলে তুমি দেখবা যে এটার মধ্যে এই লাইনটা গেছে। এই যে দেখো এখানে যে লাইনটা আছে, এই যে EL অন 2, EL অন 1, ও যেটা দিয়ে আমি বলছিলাম এনেবল সিগন্যাল, অর্থাৎ টিএফটি ডিসপ্লেতে যেটা তোমার ক্যাথোড 1 ক্যাথোড 2 থাকে, আর এইটা হলো এই EL 1 এবং EL 2 দিয়ে তোমার এনেবল করানো হয়েছে, অর্থাৎ একটা গ্রাফিক্সের ভোল্টেজের জন্য ভোল্টেজ বানানোর জন্য এনেবল, আর একটা হাই ভোল্টেজের জন্য, লাইটের হাই ভোল্টেজের জন্য এনেবল, ঠিক আছে। আচ্ছা, আর এই যে দেখো এখানে তোমার প্লাস 7.3 ভোল্টেজ, যেটা হাই ভোল্টেজ যেটা, আর তোমার এই যে এলসিডি EL BDD 4.6 ভোল্টেজ, যেটা পজিটিভ ভোল্টেজ, এবং EL BSS 4.4 ভোল্টেজ। তাইলে এই লাইনটা যেটাতে গেছে সেটাই তো আমাদের লাইটিং আইসি হবে, তাই না। এই দেখো এই লাইনটা কোথায় গেছে, এই যে লাইনটা দেখছো এই আইসিতে আসছে, তার মানে আমরা লাইটিং আইসি তো পেয়ে গেছি না। তাইলে অ্যামোলেড ডিসপ্লের লাইটিং আইসি চিনার একদম সহজ উপায় হচ্ছে এই 3টা কয়েল দেখলেই বুঝতে পারবা এটা লাইটিং আইসি, এবং এটা সুপার অ্যামোলেড ডিসপ্লের লাইটিং আইসি সেকশন। ওকে, আচ্ছা, তারপরে তোমাদের আরো যদি শিওর হইতে চাও, তাহলে এই 3টা কয়েলের থেকে যে কোনো একটা মাইপা দেখবা যে গ্রাউন্ডের সাথে কানেকশন আছে কিনা। যদি গ্রাউন্ডের সাথে কানেকশন থাকে, তাহলে তোমরা 100% বুঝে নিবা যে এইটাই আমাদের সুপার অ্যামোলেড ডিসপ্লে লাইটিং আইসি। ওকে, তাহলে তোমার সুপার অ্যামোলেড ডিসপ্লে লাইটিং নিয়ে তো আর কোনো কনফিউশন নাই তোমাদের। তাহলে আইএসপি এবং টিএফটি বলি আর সুপার অ্যামোলেড বলি, কোনো লাইটিং আইসি যদি মাদারবোর্ডে থাকে, মাদারবোর্ড খুলে তোমরা বোর্ড দেখেই তো বুঝতে পারবা যে এটা লাইটিং আইসি কিনা। তাইলে লাইটিং সেকশন সম্বন্ধে তো একটা ধারণা পাইছে, তাই না। তাইলে 3 নম্বরে আমরা লাইটিং প্লাস গ্রাফিক্স যে সেকশনটা দেখছি, তাই না, এটা তো তোমরা বুঝতে পারছো। যে কোনো সেটের মাদারবোর্ড বা পিসিবি যদি দেখো, তাইলে তো তোমরা মাদারবোর্ডের পিসিবি দেখে বুঝতে পারবা যে গ্রাফিক্স এবং এই লাইটের জন্য এটা কোন ডিজাইনে বানানো হয়েছে, তাই না। কারণ সব ডিজাইনের সাথে তো তোমরা পরিচিত হয়ে গেছো, আপনার তো কোনো ব্যাপার নাই। তাইলে এখন আমরা 3টা সেকশন কমপ্লিট করলাম, যে একটা মাদারবোর্ডের মধ্যে যে মেন সেকশনগুলি থাকে সেগুলি আমরা দেখা বুঝতে পারবো যে কোনটা কোন সেকশনে কীভাবে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এখন আমরা দেখবো 4 নম্বর অডিও সেকশন। লাইটের মতো অডিও কিন্তু তোমার বিভিন্ন ডিজাইনের থাকে, কোনোটার মধ্যে একটা আইসি থাকবে, কোনোটার মধ্যে 2টা থাকবে, কোনোটার মধ্যে কোনো অডিও আইসিই থাকবে না। তাহলে সেগুলো কিন্তু তোমার দেখে চিনতে হবে। আচ্ছা, এই যে মাদারবোর্ডটা দেখো যেটা আমরা ওপেন করছি, এটা মডেল কত বলতে পারবা? Redmi Note 8। আচ্ছা, Redmi Note 8 এটা হলো মাদারবোর্ডের ভিউ, তাই না। এইখানের মধ্যে কোন কম্পোনেন্ট বা কোন আইসি কি কাজের সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিছে না। তাইলে আমাদের আজকে দরকার কি, আমরা তো অডিও দেখবো, তাই না। আমরা অডিওর যে সেকশনটা আছে সেই সেকশনটা কিভাবে ওয়ার্কিং করতেছে, ইঞ্জিনিয়াররা কোন ডিজাইন এটার মধ্যে বানাইছে, আমরা সেটাই তো দেখতে চাইতেছি, তাই না। আচ্ছা, তাহলে অডিও দেখার জন্য দেখো আমরা প্রথমে এখানে পাইয়া যেতেছি অডিও কোডেক WCD 9370। তার মানে অডিও কোডেক মানে কি তোমরা জানো, তাই না। অডিও কোডেক মানে মেন
অডিও আইসি যেটা, অডিও কোডেকের কাজ হইলো তোমার ওই রিসিভার সাউন্ড এবং মাইক সাউন্ড যেটাকে বলে, এই দুইটা কন্ট্রোল করে কোথার থেকে, অডিও থেকে করে, কোডেকের থেকে করে। আর আমরাতে যেটাতে লাউডের সাউন্ড পাই, লাউড গান টান যেটাতে বাজে, ওইটার স্পিকার সবসময় যত মডেল আছে সব মডেলে কখনোই কোডেকের সাথে অডিও আইসির মানে স্পিকারের যে সাউন্ডটা সেটা কিন্তু এক হবে না। তাইলে এটা তোমাদের মাথায় রাখতে হবে যে অডিও কোডেক যদি হয় তাহলে সেটাতে দুইটা কাজ করবে, একটা হলো তোমার রিসিভ সাউন্ড আর একটা হলো মাইকের সাউন্ড। আর রিং যেটাতে বাজে, যেটাতে আমরা গান টান শুনি, সেটার স্পিকারের নাম কি দেখো এখানে বলছে কি, এই যে অডিও বলছে না, আচ্ছা এটার নাম হবে তোমার অডিও অ্যাম্পলিফায়ার আইসি। তাইলে অডিও সেকশনের মধ্যে সবসময় দুইটা আইসি আলাদা থাকে। এখন কোনো সেটের মধ্যে দেখবা যে তোমার এই অডিও যে অ্যাম্পলিফায়ার আইসি সেটা তো আলাদা থাকবেই, প্লাস এই যে আইসিটা আছে এই আইসিটা কোথাও কোথাও এই ডাব্লিউসিডি আইসি ব্যবহার করতে পারে, অথবা অন্য কোনো পাওয়ার আইসির মধ্যে ইনবিল্ট করে দেওয়া থাকে। তাহলে আমাদের কিন্তু অডিওর কোনো সমস্যা আসলে আমাদের এই সেকশন থেকে চিনতে হবে যে কোনটা কোন আইসি, তাই না? আচ্ছা, তাইলে এইখানে দেখো তোমার এইখানে অডিও যে লিখছে এইটা হলো তোমার স্পিকারের আইসি, আমরা এটার সলিউশনে গেলেই বুঝতে পারবো। আচ্ছা, এই যে দেখো আমরা যে বোর্ডটা ওপেন করছি, তাই না? এই যে কানেক্টরটা আছে, চার্জিংয়ের যে কানেক্টরটা আছে তোমার, এটার মধ্যে তো মাইকের এবং স্পিকারের লাইন আসবে, তাই না? আচ্ছা, এই যে দেখো এখানে স্পিকার আউট পজিটিভ, স্পিকার আউট নেগেটিভ। তাইলে এটা কি লাউড স্পিকার, যেটা দিয়ে আমরা গান শুনি, ওই স্পিকারের লাইন তো এটা, তাই না? তাহলে এই লাইনটা সবসময় যে আইসি থেকে আসবে সেই আইসির নাম হলো অডিও অ্যাম্পলিফায়ার আইসি, তাই না? আচ্ছা, দেখো এই আইসিটা কোনটায়, লাইনটা কোথায় গেছে আমরা দেখি। এই যে দেখো এই দুইটা, এই লাইনটা এটার মধ্যে আসছে, তাই না? তাইতে এটা আমরা জানলাম যে রিঙ্গার স্পিকার বা অডিও স্পিকার যেটা আপনাকে গান টান শুনি, এটার জন্য আলাদা আইসি সবসময় ইউজ হবে। এনি মডেল মাদার মানে মোবাইলের সেক্টরে যত মাদারবোর্ড আছে সব মাদারবোর্ডের জন্য রিঙ্গারের জন্য আলাদা আইসি পাইবা। এইটা কখনোই অডিও কোডেকের সাথে কিন্তু এটা ইনবিল্ট করা হয় না। তাইলে এটা তো কনফার্ম হয়েছে, তাই না? আচ্ছা, এই অডিও আইসি চিনবা কীভাবে? দেখো অডিও আইসি চিনার কিন্তু একদম সহজ উপায় হলো, যে কোনো মাদারবোর্ড তখন তুমি মাদারবোর্ডটা খুলবা তখন দেখবে অডিও আইসির সহজ উপায় হলো এই আইসির পাশে এইখানে একটা বড় কয়েল আছে না, এটা দিয়ে বিপিএস ইন হয়েছে, কিন্তু তুমি এই যে দেখেন এইখানে বড় বড় দুইটা কয়েল ব্যবহার করা হয়েছে, যেটা দিয়ে স্পিকারের প্লাস মাইনাস লাইন আউট হবে। এখানে দুইটা পাশাপাশি দুইটা বড় বড় কয়েল থাকবে, তাই না? তাইলে অডিও আইসি কিন্তু তুমি এই একটা এইখানে বিপিএসের কয়েল আর এই দুইটা কয়েল দেখলে তুমি সহজেই বুঝতে পারবা যে এটা অডিও অ্যাম্পলিফায়ার আইসি। ওকে, তাইলে অডিও আইসি দেখলে তোমরা চিনতে পারবা তো। আচ্ছা, এখন আমরা জানলাম যে স্পিকারের জন্য যে আইসি ইউজ করা হয় এটার নাম হলো অডিও অ্যাম্পলিফায়ার আইসি, তাই না? আচ্ছা, আর কোডেক আইসির কাজ হলো কি, মাইক্রোফোন এবং রিসিভার কন্ট্রোল করা। তাহলে এই যে এইটা এখানে দেখতেছি যে আমরা এটা হলো ডাব্লিউসিডি ব্যবহার করছে, তাই না? আচ্ছা, আমরা দেখো এটা কি ডাব্লিউসিডি আইসি কিনা আমরা বুঝবো কীভাবে? আমরা যে কানেক্টারে আসলাম, এই যে দেখো মাইক 1 এবং মাইক বায়াস 1, এই দুইটা লাইন কি নিচে যে আমাদের মাইকের যে লাইন সেটার লাইন এইখানে এই দুইটার মাধ্যমে তো পাইছে, তাই না? আচ্ছা, এই দুইটা লাইন যেটা থেকে আসছে সেটা হবে আমাদের অডিও কোডেক আইসি, ঠিক আছে? আচ্ছা, কোডেক আইসির দেখো এটা কোথায় গেছে লাইন, আমরা দেখি এটা কোথায় গেছে। এই যে দেখো এই লাইনটা এদিক দিয়ে এসে কোথায় ঢুকছে, এটাতে ঢুকছে না? তার মানে এইটা হইলো আমাদের অডিও কোডেক আইসি। তাইলে এই রেডমি নোট 8 এর মধ্যে দুইটা আইসি ব্যবহার করা হয়েছে, একটা হলো অডিও অ্যাম্পলিফায়ার রিঙ্গারের জন্য, আর একটা হলো কোডেক আইসি। এই কোডেক আইসি হলো দুইটা সাউন্ড কন্ট্রোল করে, আর এটা হলো শুধু রিঙ্গার কন্ট্রোল করে, তাই না? এই যে দেখো এটার থেকে যে মাইকের সাউন্ড রিসিভার সাউন্ড গেছে, এটা দেখো এই যে দুইটা লাইন দেখো, এই যে লেখা আছে ইয়ার আউট নেগেটিভ, ইয়ার আউট পজিটিভ। তাইলে আমরা কনফার্ম হইতে পারছি যে এইটার অডিওর সেকশনটা কীরকম। আচ্ছা, সব সেটে যে এরকম সেকশন থাকবে এরকম না, সব সেটে একটা কমন পাবা, সেটা হলো এ অডিও অ্যাম্পলিফায়ার আইসি। কিন্তু এই যে ডাব্লিউসিডি যেটা, এটা কিন্তু তোমার এক এক সেটে এক এক রকমের ডিজাইনের থাকতে পারে, সেটা তোমার দেখা চিনতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখো আমরা আরও একটা বোর্ড এখানে ওপেন করছি। এই বোর্ডের মডেল কত? রেডমি 7, ঠিক আছে? ধরো রেডমি 7 তোমার কাছে অডিও কোনো ইস্যু নিয়ে আসলো, তখন তোমার এই মাদারবোর্ড দেখে তো তোমাকে চিনতে হবে অডিও সেকশন কোনটা। তাহলে তুমি কিভাবে চিনবে? দেখো আমরা এখানে খুঁজবো যে অডিও কোনো আইসির কথা বলছে কিনা। দেখো এই পাশের থেকে এই পাশে কোথাও এখানে অডিও আইসির কথা বলে নাই। আচ্ছা, তাহলে আমরা আরেকটা অপোজিটে যাই। দেখো অপোজিটে এখানে আসছি, তোমার এইখানেও নাই, এইখানেও নাই, এইখানেও নাই, এদিকে এই যে দেখো এইখানে আমরা একটা পাইছি।
এটা কি বলা আছে? অডিও লেখা আছে। অডিও মিনস তোমার ওই যে অডিও অ্যাম্পলিফায়ার, যেটা দিয়ে তোমার লাউড হবে এবং রিঙ্গার স্পিকার বাজবে, তাই না? তাইলে এইটা আমরা পাইছি কোনটা? এই যে এইটা। তাইলে এইটা দেখো, এটা ওই যে তোমার আমি বলছিলাম যে দুইটা কয়েল থাকবে, এই দেখছো দুইটা পাশাপাশি কয়েল আছে। তাহলে এই কয়েল দেখে এবং বিপিএস এর যে কয়েলটা এটা দূরে দিছে, এটার কাছে দেয় নাই, কিন্তু এই দুইটা কয়েল দেখে তো আমরা চিনে ফেলতেছি যে এটা অডিও অ্যাম্পলিফায়ার আইসি। ওইটা যদি লেখা না থাকতো তাহলে আমরা চিনতাম না এই দুইটা দেখা। আচ্ছা, তাইলে অডিও অ্যাম্পলিফায়ার চিনার হলে উপায় এখন হইলো তোমার অডিও কোডেক কোথায়, যেটা তোমার মাইক এবং রিসিভার সাউন্ড কন্ট্রোল করবে, সেখানে কি কোথাও তো দেয় নাই, দিছে? তাইলে এটা একটা চিন্তার বিষয় হলো না? তাহলে অডিও কোডেক কোথায় গেল সেটা যদি আমরা না পাই তাহলে আমরা অডিওর কাজ করব কি করে? যদি মাইকের সমস্যা হয় অথবা রিসিভার সমস্যা হয় তাহলে আমরা তো দেখে চিনবো না। তাইলে এখন আমাদের এটা কি করতে হবে? আমাদের এখানে বের করতে হবে যে এইটার মধ্যে ইঞ্জিনিয়াররা অন্য কোনো ডিজাইন করছে, সেটা যদি আমরা জানতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এই মডেলের তোমার এই যে দেখো এখানে মাইকের যে সলিউশন আছে, এইখানে আমরা যাব, এখানে এসে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো আমাদের আসতে হবে এই যে কানেক্টরের মধ্যে, ঠিক আছে? এই যে কানেক্টরে আমরা আসলাম না, এই যে কানেক্টরের মধ্যে আমরা আসলাম, তাই না? এখন এইখানের মধ্যে মাইকের লাইন তো অবশ্যই আসবে, তাই না? তাহলে মাইকের লাইন ধরে যদি সূত্র ধরে আগাই তাহলে আমরা অডিও কোডেক আইসি কোনটা সেটা পেয়ে যাব না? আচ্ছা, এইখানে দেখো এই যে দুইটা লাইন উপর দিয়ে গেছে, এই যে দেখো এখানে কি লেখা আছে, এই যে দেখো মাইক প্লাস এবং এই যে দেখো উপরে মাইক বায়াস 1। তাইলে এইটা তো তোমার মাইক্রোফোনের লাইন না? আচ্ছা, এইটা যদি মাইক্রোফোনের লাইন হয় তাহলে এইটা যেই আইসিতে যাবে সেটাই তো তোমার অডিও কোডেক আইসি, তাই না? আচ্ছা, এই যে এই আইসিটার মধ্যে তোমার এটা ইন হইছে, তাহলে এইটা কি? এটা তো মেইন পাওয়ার আইসি, তাই না? কেন আমরা বলছি সেটা পাওয়ার আইসি? কারণ হলো এই যে 1 2 3 4 5 6 7 এই যে 7টা বাককয়েল আছে, পাওয়ার আইসি ছাড়া অন্য কোনো জায়গায় কি বাককয়েল থাকবে? তাইলে এই আইসিটা আমরা লেখা না দেখেও বুঝতে পারি যে এটা পাওয়ার আইসি। প্লাস পাওয়ার আইসির মধ্যে যেহেতু অডিও ঢুকছে, তাহলে এটা কি হয়েছে? অডিও কোডেক যেটা সেটা পাওয়ার আইসির মধ্যে ইনবিল্ট করে দিছে। তাইলে আমরা আগেরটার মধ্যে এই যে দেখো এটা যে পাওয়ার আইসি সেটা আমরা কিভাবে বুঝবো? আমরা এই মডেলের বোর্ড ভিউটা আমরা ওপেন করে নিছি, তাই না? এই যে আমাদের এই আইসিটার মধ্যেই তো এটা ঢুকছে, তাই না? তাহলে এইটা তাহলে মেইন পাওয়ার আইসি বুঝাই যাচ্ছে যে এই যে বাককয়েল আছে প্লাস ক্রিস্টাল আছে, তাহলে এটা কি পাওয়ার আইসি? আচ্ছা, তাহলে তোমাদের কি কোনো সন্দেহ আছে? আচ্ছা, সন্দেহ না থাকলেও আমি তোমাদের দেখাই দিই। এই যে দেখো এখানে পাওয়ার লেখা আছে PM 8953। তাইলে অডিওর মধ্যে আমরা কি পাইলাম? এটার মধ্যে আমরা আগের বোর্ডে দেখলাম যে অডিওর জন্য অডিও অ্যাম্পলিফায়ার রিঙ্গারের জন্য একটা আলাদা আইসি ব্যবহার করা হয়েছিল, প্লাস অডিও কোডেক আইসি আলাদা আছে যেটা রিসিভার এবং মাইকের জন্য। কিন্তু আমরা যখনই আমরা অন্য একটা মডেলে আসছি, Redmi 7-এ আসছি, আইসা দেখতেছি এটার মধ্যে কোনো অডিও কোডেক আইসি নাই। তাহলে অডিও কোডেক আইসি কোথায় চলে গেছে? পাওয়ার আইসির মধ্যে ইনবিল্ট হয়ে গেছে। তাইলে এগুলো কিন্তু তোমাদের ফেস করতে হবে। অডিও প্রতিটা সেকশন সম্বন্ধে তোমাদের ভালো নলেজ রাখতে হবে যে কোন সেকশন কিভাবে কাজ করাইছে। তাইলে অডিও সেকশন তোমার যদি বাইরে না থাকে তাহলে তোমার দেখতে হবে এটা কোন সেকশনে আছে। পাওয়ার আইসির মধ্যে অবশ্যই ইনবিল্ট থাকবে, তাই না? তাইলে অডিও সেকশন কিভাবে চিনবা, কিভাবে বুঝবা সেটা কনফার্ম হইতে পারছো? অডিও সেকশন নিয়ে তার কোনো কনফিউশন নাই। আচ্ছা, তাইলে অডিও সেকশনটাও তোমরা ভালো মতো বুঝতে পারছো? যে কোনো মাদারবোর্ডের যদি তোমরা পিসিবি দেখে তো অডিও সেকশন সহজেই চিনা বের করতে পারবা, তাই না? তাইলে অডিও সেকশন নিয়েও তোমাদের আর কোনো কনফিউশন নাই। তাইলে তোমরা আজকের ক্লাসে কি জানলা? কন্ট্রোলিং সেকশন, পাওয়ার সেকশন, লাইট প্লাস গ্রাফিক সেকশন এবং অডিও সেকশন, এই 4টা সেকশন নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন তো নাই না? কারো কিছু যদি কনফিউশন থাকে তাহলে আমাকে বলবো, আমি বুঝাই দিব। ওকে? তারপরে আমাদের নেক্সটে দেখো বাকি আছে কি? 5 নম্বরের নেটওয়ার্ক সেকশন, ওয়াইফাই প্লাস বিটি সেকশন, চার্জিং সেকশন এবং স্টোরেজ সেকশন। আচ্ছা, এই যে 4টা বাকি আছে, তাহলে এই 4টা কিন্তু আমরা ভালোভাবে বুঝতে হবে না? তাইলে আমাদের নেক্সট ক্লাসে আমরা এই 4টা নিয়ে আলোচনা করব। ওকে? এই 4টা সম্বন্ধে আমরা ভালোভাবে বুঝবো নেক্সট ক্লাসে।